আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কিষাণ বাণী অনুষ্ঠানে। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে শুনবেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময়ের কৃষি পরামর্শ। এরপরে শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয় পুকুরে বাণিজ্যিকভাবে পাবদা মাছের চাষ। এ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন এফএফপিউতে সিইও হিসেবে কর্মরত শ্রীমতী পান্না ঘোষ। প্রথমে জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস। আগামী 14 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 94 এবং 70% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। ধান চাষী ভাইদের উদ্দেশ্যে বলছি, গরম এবং আর্দ্র আবহাওয়া এবং মাঝে মাঝে মেঘলা আকাশ ফসলের বৃদ্ধির জন্য অনুকূল, তবে পোকামাকড় এবং রোগের প্রকোপও বৃদ্ধি করতে পারে। অধিক আর্দ্রতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাছের খাদ্য সংগ্রহের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ছত্রাকের আক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। শীষ বেরোবার প্রক্রিয়াকে অনুকূল রাখতে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখুন। শীষের সঠিক বিকাশের জন্য জমিতে ইউরিয়া সারের দ্বিতীয় ভাগ প্রয়োগ করা যেতে পারে। যারা শূকর প্রতিপালন করছেন কৃষক ভাইরা, শূকরের ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোনো অবস্থাতে যেন জল জমতে না পারে সেদিকে নিয়মিতভাবে লক্ষ্য রাখবেন এবং ঘরের আশপাশে নিয়মিতভাবে মশানাশক ঔষধ ছড়ান। যারা ছাগল প্রতিপালন করছেন কৃষক ভাইরা, এই সময়ের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোড়া রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে হবে। কৃষক বন্ধুরা, শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। এখন শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয় পুকুরে বাণিজ্যিকভাবে পাবদা মাছের চাষ। এই সম্পর্কে আলোচনা করবেন মৎস্য বিশেষজ্ঞ শ্রীমতী পান্না ঘোষ। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, তবু আবারও বলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় পুকুরে বাণিজ্যিকভাবে পাবদা মাছের চাষ। সত্যি কথা বলতে গেলে এখন অন্যান্য পাবদা মাছ ছাড়া অন্যান্য মাছ ক্রয় করা সাধারণ মানুষের পক্ষে ততটা সম্ভব না। তো আমাদের বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, এটা সবাই জানে। তো মাছের সেই আস্বাদন
গ্রহণ করার জন্য পাবদা মাছের যোগানে বাজারে এখন দেখা যায়, এবং অন্যান্য মাছের তুলনায় দামটাও আমাদের সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে। তো ম্যাডাম, প্রথমে আপনার কাছে জেনে নেব পাবদা মাছের চাষ, বাণিজ্যিকভাবে চাষ একজন খামারির পক্ষে কতটা সঠিক হবে? পাবদা মাছের চাষ আপনারা খুবই সহজ পদ্ধতিতে করতে পারেন, বেশি খরচেরও প্রয়োজন হয় না। আপনারা যদি সঠিকভাবে তার চাষ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং অনেক আয় বৃদ্ধিও করতে পারবেন। তাহলে পাবদা মাছ কোন একজন কৃষক বন্ধু বা কোন একজন যারা খামারি যদি বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করবেন বলে মনস্থির করেন, তাহলে ওই কৃষক ভাইকে প্রথমে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বা কি কি পদক্ষেপ নিতে হবে সেটা যদি একটু বলেন। পাবদা মাছ আমরা সকলেই চিনে থাকি, বাজারে এটির চাহিদাও অনেক বেশি রয়েছে এবং যথামতো এটি আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেট ফিশ হিসাবেও চিহ্নিত। পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে যে প্রশ্নটি সবার আগে আমাদের কৃষক ভাইদের মনে আসতে পারে সেটি হলো যে মাছের পোনা কোথা থেকে সংগ্রহ করবে, মাছের বীজ কোথা থেকে সংগ্রহ করবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, দু ধরনের সোর্স রয়েছে, একটি হলো গভর্নমেন্ট সোর্স আর একটি হলো প্রাইভেট সোর্স। গভর্নমেন্ট সোর্স থেকে যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে ত্রিপুরা সরকারের যেসব গভর্নমেন্ট ফার্ম রয়েছে আপনারা সেখান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন, যেরকম সরকার স্বীকৃত। হ্যাঁ, সরকার স্বীকৃত। যেরকম যদি দক্ষিণ ত্রিপুরা জেলার কথা বলি, এটার নিয়ারেস্ট প্লেস যেটা রয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে মেলাঘরে, ওইখানে গভর্নমেন্টের ফার্ম রয়েছে, আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। পাশাপাশি অমরপুরে একটি ফার্ম রয়েছে, ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। এমনকি আগরতলাতে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা জেলাতেও ফার্ম রয়েছে, আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা অবশ্যই একটু প্রাক সিজনে অর্থাৎ এপ্রিল থেকে মে মাসের মধ্যে যোগাযোগ করবেন, কারণ জুন মাসের থেকে গভর্নমেন্ট স্কিমগুলি শুরু হয়ে যায়, যাতে করে আপনারা ওই সময়ে মাছের পোনা নাও পেতে পারেন গভর্নমেন্ট ফার্ম থেকে। তাই আপনারা একটু আগে থেকে প্রাক সিজন থেকে যোগাযোগ করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা গভর্নমেন্টের যে মৎস্য দপ্তর রয়েছে, ত্রিপুরা সরকারের যে মৎস্য দপ্তর রয়েছে, সেই অফিসে আপনারা সবসময় যোগাযোগ করবেন। তার মাধ্যমে আপনারা গভর্নমেন্ট ফার্ম থেকে পোনা কালেক্ট করতে পারবেন। এছাড়া প্রাইভেট সোর্স থেকে যদি কালেক্ট করতে চান তাহলে বিভিন্ন প্রাইভেট হ্যাচারি রয়েছে, যদি আপনার প্রাইভেট হ্যাচারি কিছু চিনা থাকে ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা যদি অফিসে যোগাযোগ করেন তাহলে ওইখান থেকে বলে দিতে পারবে যে প্রাইভেট হ্যাচারি কোথায় আছে বা আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট হ্যাচারিতে এবং প্রাইভেট হ্যাচারিতে দামটা একটু ডিফারেন্স হয়, একটু ভেরি করে, ওঠানামা করে। হ্যাঁ, তুলনামূলক গভর্নমেন্ট হ্যাচারিতে দামটা একটু কম পাবেন প্রাইভেট হ্যাচারির তুলনায়। আর সবাই কি সরকারি যে হ্যাচারির সুযোগ সুবিধা পাবে? হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আপনাদের ওই মৎস্য দপ্তরের অফিসে যোগাযোগ করতে হবে এবং সরকারের বিভিন্ন স্কিমও রয়েছে, যে স্কিমের আন্ডারে বিভিন্ন জিনিস সরবরাহ করা হয়ে থাকে, মাছের ইনপুট বা মাছের চারা বেনিফিশিয়ারি সিলেকশনের মাধ্যমে তা সরবরাহ করা হয়ে থাকে। তো সেই বিষয়ের জন্য আপনারা অফিসে যোগাযোগ করবেন অবশ্যই। আচ্ছা, এখন সে তো মাছের পোনা সংগ্রহের কথা বললেন, পুকুর যেখানে চাষ করবেন বা যে জলাশয়তে পাবদা মাছ বাণিজ্যিকভাবে চাষ করবেন, ওই জলাশয় বা পুকুরের কি কি করতে হবে? হ্যাঁ, তো প্রথমে বলছি যে পাবদা মাছ চাষের জন্য ছোট থেকে মাঝারি পুকুর হলো উপকারী। এটা রক্ষণাবেক্ষণেও সুবিধা হয়, তাই ছোট থেকে মাঝারি পুকুর ব্যবহার করলে এটি সুবিধা হয়। পাবদা মাছ মূলত আমরা দুইভাবে চাষ করতে পারি।
একটি হলো একক কালচার পদ্ধতি, যেটি হলো মনোকালচার, আরেকটি হলো মিশ্র চাষ পদ্ধতি, যেটি হলো পলিকালচার। মানে মিশ্র এককভাবে চাষ করা যায়, আবার অন্যান্য মাছের সাথে চাষ করা যায়। কিন্তু কৃষক বন্ধুরা মূলত মিশ্র চাষটা প্রেফার করেন বেশি, কারণ একক চাষে রিস্কটা একটু বেশি থাকে। কারণ যদি কোনো কারণবশত ক্রপ ড্যামেজ হয় তাহলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে একটা ইকোনমিক রিস্কের ব্যাপার থাকে। প্লাস একক চাষের জন্য যে পরিমাণে পোনার প্রয়োজন হয় সেটা আপনি একসাথে নাও পেতে পারেন। সেক্ষেত্রে মিশ্র চাষ পদ্ধতিটা অধিক লাভজনক। সেক্ষেত্রে আপনি পাবদা মাছের সাথে আইএমসি কার্পগুলিও চাষ করতে পারেন একই পুকুরে। তো আমরা পুকুর নির্বাচন করে বা জলাশয় নির্বাচন করে সেক্ষেত্রে মৎস্য দপ্তরে যদি কৃষক বন্ধু যোগাযোগ করে, সেখানে আপনি বললেন সরকার স্বীকৃত হ্যাচারি থেকে কম দামে মৎস্য চাষী ভাইরা পোনা সংগ্রহ করতে পারবেন। তো আবার বাইরে যদি প্রাইভেট থেকে সংগ্রহ করেন সেখানে একটু মানে বেশি দামে সংগ্রহ করবেন। তো এ তো পোনা সংগ্রহ গেল এবং পুকুর নির্বাচিত। তারপরে মাছ পোনা ছাড়ার কদিন পরে কৃষক ভাইরা সেক্ষেত্রে খাওয়া দিতে শুরু করবেন। হ্যাঁ, এটাতে আসছি। মাছ যখন স্টক করবেন আপনারা, তখন প্রথম স্টেজে মানে যখন বাচ্চা অবস্থায় ওরা প্রাকৃতিক খাবারের উপর বিশেষ করে নির্ভর থাকে। তাই স্টক করার আগে প্রথমে দেখবেন যে পুকুরের জলের মধ্যে জুপ্লাঙ্কটনের ঘনত্ব কতটুকু আছে। সেক্ষেত্রে আপনারা অর্গানিক ম্যানুরিং ব্যবহার করতে পারেন, জৈব সার যেটাকে বলি। কার্বোহাইড্রেট সোর্স থেকে কিছু দিতে পারেন ডিকম্পোজ করে। টিবিফ্যাক্স ব্যবহার করতে পারেন, যেটি পাবদা মাছের প্রধান খাদ্য। তো জুপ্লাঙ্কটনের ঘনত্বটা যদি ভালো হয় পুকুরে, তখন আপনারা পোনা বা মাছের রেণু ওইটাতে দেবেন। তারপর যখন একটু বড় হবে তখন পাবদা মাছের সবচেয়ে প্রয়োজন হলো প্রোটিন জাতীয় খাদ্য। বাজারে প্রোটিন ফিড কিনতে পাওয়া যায়, ফ্লোটিং ফিড, ওইটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি পুকুরে যদি ওয়াটার হায়াসিন যেটাকে বলি আমরা, এটা ব্যবহার করি, লোকাল ভাষায় এটাকে ফেনা বলা হয়। ওটা ব্যবহার করলে ওটার গুড়াতে বিভিন্ন জলজ পোকা থাকে। তো ওই পোকাগুলি হলো পাবদা মাছের প্রধান খাদ্য। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন যে পুকুর এম্বার্কমেন্টে একটা আর্টিফিশিয়াল লাইটিং এর ব্যবস্থা করতে পারেন, যাতে করে রাত্রিবেলা ইনসেক্টস ওই লাইট থেকে আকর্ষিত হয়ে পুকুরের জলে পড়বে। পাবদা মাছ ওই ইনসেক্টসগুলি খেয়ে প্রোটিনের যোগানটা সম্পূর্ণ করবে। কারণ পাবদা মাছ হলো মানে রাত্রিবেলায় বেশি সক্রিয় থাকে দিনের বেলায় তুলনায়, নকচার্নাল হয়, তাই রাত্রেবেলা ওইটা খাদ্য হিসেবে পাবে। একটা পাবদা মাছ চাষে যে রোগ হতে পারে, মাছের রোগজনিত কারণে যে মর্টালিটি ঘটার রিস্ক থাকে কিনা? পাবদা মাছের মধ্যে তেমন কোনো রোগজনিত কারণ দেখা যায় না, রোগের সম্ভাবনা দেখা যায় না অন্য মাছের তুলনায়, বলতে গেলে নগণ্যই হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাবদা মাছকে আমরা বাটার ক্যাটফিশ বলেও চিনে থাকি। ওদের বডিটা স্কেললেস হয়, একদম নরম হয়, মসৃণ হয়। তো সেক্ষেত্রে জাস্ট খেয়াল রাখতে হবে যাতে হারভেস্টিং এর সময় বা নেটিং এর সময় যাতে কোনো ইনজুরি না হয়। যদি কোনো ক্ষত বা ইনজুরি হয় তাহলে ওইটা স্প্রেড হতে পারে। সেই ক্ষেত্রে শুধু একটু খেয়াল রাখতে হবে। ওই ক্ষেত্রে ক্যামেনোফোর দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। কোন পদ্ধতিতে যে মাছের ফিডিং করানো যাবে? মাছের ফিডিং এর ক্ষেত্রে প্রথমে যেটা বললাম, যখন এটা বাচ্চা অবস্থায় থাকবে তখন মেইনলি এটা জুপ্লাঙ্কটনের উপর নির্ভরশীল থাকবে। পুকুরে জুপ্লাঙ্কটনের ঘনত্বটা যাতে ভালো হয়, ফিড অ্যাভেলেবিলিটি যাতে ভালো হয়, সেই দিকে নজর দিতে হবে। কারণ পাবদা মাছ হয় কার্নিভোরাস প্রকৃতির, অর্থাৎ এদের মধ্যে ক্যানিবালিজম দেখা যায়। মানে যদি পুকুরে ফুড অ্যাভেলেবিলিটি বেশি না থাকে, পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে জলে, তাহলে একে অপরকে ওরা খাবার হিসেবে খেয়ে নেয়। অর্থাৎ যে মাছটা ধরেন একটু বেশি অ্যাক্টিভ থাকবে, অন্য একটা মাছ যদি একটু দুর্বল হয়, এই মাছটা ওই অন্য মাছটাকে খেয়ে নেয়। তো সেক্ষেত্রে মর্টালিটি হয় এবং লস হয়, সার্ভাইভাল রেট কমে যায়। তো সেই ক্ষেত্রে জুপ্লাঙ্কটনের ঘনত্বটার দিকে নজর দিতে হবে যখন এই বাচ্চা অবস্থায় থাকবে। তারপর
আপনারা ওই ফেনা দিতে পারেন পুকুরের মধ্যে। তো ওই ফেনার গুঁড়ার মধ্যে যে পোকা থাকবে, জলজ পোকা, ওইটা পাবদা মাছ খাদ্য হিসাবে গ্রহণ করবে। তারপর লাইটের ব্যবস্থা রাখতে পারেন। ইনসেক্ট পাবদা মাছের খুবই প্রিয় খাদ্য, ওইটা থেকে প্রোটিন পাবে। বাড়িতে বানিয়েও খাবার দেওয়া যায়। প্রোটিন ফিড কিনতে পাওয়া যায়। ফ্লোটিং ফিডটা ওরা বেশি প্রেফার করে, সিঙ্কিং ফিড পাবদা মাছ বেশি প্রেফার করে না। সেক্ষেত্রে ট্রে ফিডিং করা যায় পাবদা মাছের জন্য। আর সাথে যে আইএমসি কার্প চাষ করবেন, ওটার জন্য ব্যাক ফিডিং করতে পারেন। আর একটা জিনিস ম্যাডাম জানবো আপনার কাছে, পোনা সংগ্রহ বা করে যখন সে পোনা জলাশয়ে বা পুকুরে খামারি ভাই ছাড়ে, তার কতদিন পর পর মানে এই যে চাষি ভাই মানে খাওয়া দিবে, তারপরে রোগের জন্য যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, সেই ধাপগুলো যদি বলে দেন। খাবার দেবেন বলতে প্রথমে এখনো যেটা বললাম, প্রথমে স্টকিং এর আগে জাস্ট জু প্লাঙ্কটনটা, হ্যাঁ এটাই। মানে আমি বলছি যে কোন রোগে আক্রান্ত হয়েছে না, সেটা কিভাবে বুঝবেন? পাবদা মাছের মধ্যে সাধারণত কোনো রোগ দেখা যায় না, এটা হলো এটার একটা প্লাস পয়েন্ট। তো এই চাষে আপনি লাভবান হবেন, কারণ এটার মধ্যে রোগ দেখা যায় না বললেই চলে। পাবদা মাছের রোগ হয় না। শুধু ওই বিষয়টাই খেয়াল রাখবেন যাতে কোনো ইনজুরি না হয় নেটিং এর সময়, বা অন্য কোনো মাছের স্পাইন যাতে, কাটা যাতে পাবদা মাছের গায়ে কোনো ক্ষত বিক্ষত না করে, ওই দিকে শুধু খেয়াল রাখবেন। আর যদি হয় এরকম, তাহলে ক্যামিনোফোর, যেটা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলি, ওইটা দিয়ে এটা ট্রিটমেন্ট করা যেতে পারে। আপনি ম্যাডাম প্রথমে বলেছেন দুইভাবে চাষ করা যায়, একটা একক পদ্ধতিতে, একটা মিশ্র চাষ পদ্ধতিতে। একক পদ্ধতির ক্ষেত্রে আপনি বলেছেন কিছুটা ঝুঁকিপূর্ণ মৎস্য চাষীদের ক্ষেত্রে, তো সেই ঝুঁকি কি? একক চাষের ক্ষেত্রে যে ঝুঁকিটা বলছি, এটা হলো প্রথমত যে পরিমাণে ধরেন পোনার সংখ্যা দরকার, যে পরিমাণে দরকার, ওইটা একসাথে ফার্ম থেকে নাও পাওয়া যেতে পারে। আরেকটা হলো যদি কোনো কারণবশত লস হয় ওই পুকুরে, ধরেন ফ্লাড জনিত কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে যদি হয়ে থাকে, তো আপনার একটা ব্যাকআপ কিছু থাকে না। কিন্তু মিশ্র চাষে যদি আপনারা একসাথে 3-4টে স্পিসিস কালচার করেন, তাহলে একটাতে যদি কিছু লস হয়ও, সার্ভাইভালিটি কম থাকে, আপনি অন্য একটা সাপ্লিমেন্ট দিয়ে ওটা ক্ষতিপূরণটা করতে পারবেন। আচ্ছা, সেটা মানে মিশ্র চাষের ক্ষেত্রে বলছেন। এটা যদি হয় পরিপূরকভাবে আরেকটা দিয়ে কি পুষিয়ে নেওয়া যাবে, ক্ষতিটা পুষিয়ে নেওয়া যাবে। আর বর্তমান সময়ে তো পাবদা মাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আমরা যে কোনো অনুষ্ঠানে এখন দেখি পাবদা মাছ মেনু কার্ডে একটা থাকে। তো সেক্ষেত্রে আপনি আমাদের ত্রিপুরা রাজ্যে বাণিজ্যিকভাবে পাবদা চাষ করাটা কতটা সময় উপযোগী বলে আপনি মনে করেন? একজন মৎস্য চাষীদের ক্ষেত্রে বা নতুন যারা খামারি তাদের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করাটা কতটা সময় উপযোগী, বা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারবে। পাবদা মাছ বাজারজাত আকারে পৌঁছে যায় 7 থেকে 8 মাসের মধ্যে। তো 7 থেকে 8 মাসের মধ্যে আপনারা যদি ভালো করে সবকিছু মেনটেন করেন, ফিডিং এবং রোগ প্রতিরোধ, মানে রোগ এরকম হয় না, কিন্তু জাস্ট জলের কোয়ালিটিটা যেটা হয় এটার দিকে খেয়াল রাখতে হবে। আর পাবদা মাছ চাষের ক্ষেত্রে যেহেতু একটু ক্ষারীয় প্রকৃতির জল হলে বা মাটি হলে একটু সুবিধাজনক, সেক্ষেত্রে লাইমিং ব্যবহার করতে পারেন। চাষাবাদ শুরু করার আগে প্রথমে লাইমিং করবেন, আর এরপরে 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর জলের অবস্থা অনুযায়ী জল পরীক্ষা করবেন, সেই জলের অবস্থা অনুযায়ী লাইম ইউজ করতে পারেন। তো 7 থেকে 8 মাসের মধ্যে আপনারা যদি ফিডিং ঠিক মতো রাখেন, সবকিছু কোয়ালিটি ঠিক থাকে, আপনারা অবশ্যই লাভবান হবেন। কারণ বাজারে এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা রয়েছে, তো এক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন। যদি যারা মিশ্র চাষ পদ্ধতি মানে অনুসরণ করছেন বা মিশ্র চাষ পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করছেন, সেক্ষেত্রে
মানে পাবদা মাছের সাথে কি অনুপাতে অন্য মাছ থাকবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। মিশ্র চাষের মধ্যে যেটা সরকারি গাইডলাইন্স অনুযায়ী, গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী, এটা হলো 1000 পাবদা মাছের সাথে আপনি 800 আইএমসি দিতে পারেন, যেটি স্তরে স্তরে বিন্যাস হবে। মানে বিভিন্ন স্তরে এই মাছগুলি কম্পেটেবল ভাবে একটি পুকুরে চাষ করা যেতে পারে। আরেকটি জিনিস, খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটি স্টকিং এর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন, পিসিভোরাস স্পিসিস যেগুলি হয়, যেরকম ধরেন তেলাপিয়া, তারপর বোয়াল মাছ, রূপচাঁদা মাছ, এগুলি যেন পুকুরে অবশ্যই না থাকে। এগুলি থাকা অবস্থায় কোনো মতেই পাবদা মাছ কেন অন্য যে কোনো মাছের রেণুও দেওয়া যাবে না। এগুলি কমপ্লিটলি রিমুভ করে, অ্যাভয়েড করে তারপর মাছের রেণু দিতে হবে। এবং স্টকিং এর সময় আগের কোনো স্টক রয়ে গেছে কিনা পুকুরে সেদিকে খেয়াল করে দিতে হবে। এবং এটাই অনুপাত যে 1000 পাবদা মাছের সাথে 800 আইএমসি আপনি দিতে পারেন। তাহলে আপনি কৃষক ভাইদের কি পরামর্শ দিবেন, এককভাবে মাছ চাষ করার না মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ করার? কৃষক ভাইরা মূলত মিশ্র চাষ পদ্ধতিতেই চাষ করে থাকেন, কারণ এটা বেশি লাভজনক। একক চাষ পদ্ধতি খুবই রেয়ার, আর যারা করেন তারা শুধুমাত্র যাদের মাল্টিপল পুকুর রয়েছে, অর্থাৎ 2 অথবা ততোধিক পুকুর রয়েছে, তারা একক চাষটা করে থাকেন। নয়তো মিশ্র চাষটাই বেশি প্রচলিত এবং এটাই বেশি প্রেফারেবল এবং লাভজনক হয়ে থাকে। তো আমি এটাই কৃষক ভাইদের মানে অ্যাডভাইস করব, যাতে ওরা মিশ্র চাষটাতেই ভালো করে করেন। বর্তমানে পাবদা মাছের মধু পাবদা হিসেবে একটা আমরা মানে পরিচিত, তো একটা যে ছোট ছোট জাতের রয়েছে সেটাকে বলে মধু পাবদা। আচ্ছা। আর যেটি হাইব্রিড পাবদা মাছ, দুইটা মাছের মধ্যে যে বাণিজ্যিকভাবে চাষ করলে উৎপাদনগত কোনো পার্থক্য আছে? এটা তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু অল্প অল্প কিছু পার্থক্য থাকতে পারে। সেই ক্ষেত্রে যা সরকারি গাইডলাইন্স দেওয়া আছে ওই মেনে যদি আপনারা চাষ করেন, তাহলে উভয় ক্ষেত্রেই ঠিকভাবে চাষ হবে এবং বাজারজাত আকারে পৌঁছতে পারবেন এবং লাভবান হবেন। যেমন আমি একটা আপনার কাছে জানবো, দক্ষিণ ত্রিপুরা জেলায় কোথাও কি বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। রিসেন্টলি আমরা একজন চাষি ভাইয়ের পুকুর আমরা ভিজিট করেছি দক্ষিণ ত্রিপুরা জেলায়। উনি বিলোনিয়া সাব ডিভিশনের উত্তর রাঙ্গামুড়া এলাকার উনি চাষি ভাই। উনি গত 2 বছর ধরে চাষাবাদ করছেন, পাবদা মাছের মিশ্র চাষ করছেন। উনি সরকার থেকে বিভিন্ন সহায়তা পেয়েছেন এবং নিজের উদ্যোগে উনি চাষাবাদ করছেন। উনি এখন বর্তমানে একজন সাকসেসফুল চাষি। এই বছরও উনি চাষাবাদ করছেন, উনি বাজারেও বিক্রি করছেন। 2 বছর ধরে উনি করছেন এবং আমরা ওনাকে অনেক এনকারেজও করেছি যাতে ইন ফিউচারও উনি আরো এরকম চাষাবাদ করেন। ওনার পুকুর খুবই ভালো অবস্থায় আছে, মাছও খুব ভালো অবস্থায় আছে। তো এরকম আপনারাও পারবেন যে ভালো করে পাবদা মাছের মিশ্র চাষ পদ্ধতি বা একক চাষ পদ্ধতিও যদি করতে চান ওইটাও করতে পারেন, অসুবিধা নেই। তো এটাই, পাবদা মাছের চাষে অবশ্যই লাভ আছে যদি সঠিক পদ্ধতিতে চাষ করেন এবং স্বল্প খরচেই আপনারা সেই আর্থিক অবস্থার বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং কৃষক ভাইরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনলেন বাণিজ্যিকভাবে একটি পুকুরে বা জলাশয়ে কিভাবে পাবদা মাছের চাষ করা হয়। আশা করি আপনারা এই আলোচনা থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করার জন্য। ম্যাডাম, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।
56তম জিএসটি কাউন্সিলের সভা গত 3 সেপ্টেম্বর 2025 তারিখে নিউ দিল্লিতে শেষ হয়। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি কাউন্সিল 5% এবং 18% এর দ্বিস্তরের জিএসটি হার কাঠামো অনুমোদন করেছে। পাশাপাশি 12% এবং 28% স্ল্যাব অপসারণ করেছে। কৃষি পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যেমন ট্রাক্টর, মাটি তৈরি বা চাষের জন্য কৃষি উদ্যান বা বনজ যন্ত্রপাতি, ফসল কাটা বা মাড়াই করার যন্ত্রপাতি যার মধ্যে খড় বা পশুখাদ্যের বেলার ঘাস, খড় কাটার যন্ত্র, কম্পোস্ট তৈরির যন্ত্র প্রভৃতি। সারের ক্ষেত্রে জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কৃষক বন্ধুরা, শুনলেন কিষাণবাণী অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আবারও আপনারা শুনতে পাবেন আগামী শনিবার সন্ধ্যে 6:30 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।